সে দলীয় স্লোগান, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এটা মানে জাতীয় স্বার্থটাকে ঐক্যবদ্ধ করা। আর ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন সেটা যদি আমরা বুঝেও থাকি, কূটনৈতিক তাৎপর্যপূর্ণ তৎপরতার মধ্য দিয়ে সেটাকে মিনিমাইজ করা সম্ভব। কারণ ভারতের এখানে অনেক বড় বড় বিনিয়োগ আছে, অনেক কিছু এখনো আছে তাদের, যেগুলোকে আমরা কিন্তু বন্ধ করিনি। কিছু একটা মেঘ কাটার সম্ভাবনা কতখানি বলে মনে করেন আপনারা? না, এই মেঘ কাটার সম্ভাবনা এখন তো আজও গলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। এখন এই গানের সুর ধরে যদি বলি তাহলে বলতে হয় যে কাগজের ফুল বলেই তো ওটা আসলে ঝরেনি, সত্যি ফুল হলে অনেক আগেই জ্বলে যেত। তো আমরা যদি যে মানে পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে পারি, নেপাল বলেন, মালদ্বীপ বলেন, ভুটান বলেন, তারপরে আরও এই প্রতিবেশী দেশগুলো যারা আছে সবাই কিন্তু ওই শক্তিশালী দেশটির সঙ্গে এক এক সময় নানা রকমের ঝামেলা মোকাবেলা করে আবার স্থির হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশেরও সেরকম উদাহরণ সৃষ্টি করার মতো একটা পরিবেশ বর্তমানে আছে। কারণ সেইটা বর্তমান অন্তর্বর্তী সরকার কি কাজে লাগাবেন, নাকি অ্যাকাউন্টেবিলিটিটা যাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবিলিটি তাদের, এখন তো কোনো মানুষ গিয়ে কাউকে প্রশ্ন করতে পারছে না যেটা হচ্ছে না কেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে চেতনা অবস্থা আগের চেয়ে অনেক বেশি উজ্জীবিত। জি, কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। শাহাদাত হোসেন সেলিম কি বলতে চান? না, অপরাধের পরিমাণ তো যেটা রাস্তাঘাটে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো তো বেড়ে গেছে, মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে। আপনার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা উন্নতি আশা করেছিলাম একটা অরাজনৈতিক সরকার আমলে সেটা করতে পারেনি। আসলে ডক্টর ইউনূস সাহেব তো মানে আমরা বলি সেই সময় ডক্টর ইউনূস সাহেবের পরিবর্তে কোনো বিকল্প ছিল না, আমরা ওটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি, সারা জাতি গ্রহণ করেছে। কিন্তু তিনি তার উপদেষ্টা মণ্ডলী গঠন করতে গিয়ে আমাদের প্রতি সুবিচার করেন নাই, কোনো কোনো ক্ষেত্রে তিনি স্বজনপ্রীতিরও আশ্রয় নিয়েছেন। এবং আপনার ধরেন আপনার উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেকে আছেন আপনার যারা তাদের কাজ কীভাবে কাজ করবেন, কিভাবে কাজ করা উচিত, রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন সেই ব্যাপারে তাদের অভিজ্ঞতা নয়, যেটা ডক্টর ইউনূস সাহেবের কথায় মধ্যে মাঝে মাঝে ফুটে ওঠে যে তারা ওই জগতের লোক নয়। তো এই জগতের লোক তো অনেকেই আছে, ওনাদেরকে কেন খুঁজে বের করতে পারছেন না এবং কেন তাদেরকে দিয়ে কাজ করানো যাচ্ছে না। এখানে অনেকেই মনে করছে যে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর একটা বড় অংশ একটা কিংস পার্টি গঠন করার মধ্যে তারা তৎপরতা লিপ্ত। শুধু ছাত্র প্রতিনিধির দল না, ছাত্র প্রতিনিধির বাইরেও কিন্তু যারা আছেন তাদের মধ্যে অনেকে আছেন যে একটা কিংস পার্টি গঠন করার প্রক্রিয়ার সাথে তারা জড়িত হয়ে গেছেন। তারা কিন্তু তাদের মন্ত্রণালয়কে সময় দেওয়া হচ্ছে যে কিংস পার্টি গঠন করাটাকে তাদের অগ্রগণী ভূমিকা পালন করছেন। যেমন আমরা পরিবেশ মন্ত্রী তো পরিবেশ উন্নতি কোনো কিছুই করতে পারছেন না, বরঞ্চ মাঝে মাঝে বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছেন, যেটা ওনার কাজ না এই মুহূর্তে করা। কিংস পার্টিকে ডিপেন্ড করার কাজ কিন্তু পরিবেশ মন্ত্রীর না, ওনারা করছেন, ওনারা বুঝতেছেন না ওনাদের কী কাজ। আমরা তো শুরু থেকে ডে উপকৃত হব, দেশবাসী উপকৃত হবে, এবং এর মধ্যে দিয়ে দেশটাকে নির্বাচন পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য ওনাদের কিন্তু উপদেষ্টা মণ্ডলী করতে হবে। বহুবার দাবি করেছি, ছাত্ররা মিছিল করেছেন, আপনি মানে এই স্বরাষ্ট্রমন্ত্রীকেই রাখতে হবে এরকম মরণপণ। এটা তো শেখ হাসিনা, এটা তো ফ্যাসিস্ট মনোভাবই শেখ হাসিনার একটা ইয়ে ছিল যে আমি কোনো ভুল করতে পারি না, আমি যাকে যে জায়গায় দায়িত্ব দিয়েছি সেই জায়গায় আমি সঠিক, এবং আমি মনে করি যে আমি ভুল করিনি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যখন ছাত্রদের আন্দোলনের ছাত্র হতে আরম্ভ করে সবাই যখন বলছে, তা আপনি ওনাকে বাদ দেন না, বাদ দিয়ে আপনি দেখেন না। শীর্ষ নেতার সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে সেরকম কথাও কিন্তু বলেছেন। কিন্তু যে অস্থির পরিবেশের কথা আমরা বলছি সেখানে আসলে কোনো না কোনো ভাবে সেই পরিস্থিতি থাকলে নির্বাচন বিঘ্নিত হয় কিনা সেই আশঙ্কা আসলে আমরা দেখতে পাচ্ছি কিনা। প্রথম যেটা করা দরকার, ওনার যে প্রেস সেক্রেটারি আছে ওনাকে অব্যাহতি দেওয়া দরকার, কারণ এই ভদ্রলোক বেশি কথা বলেন এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে 1 ডিগ্রি বেশি বলেন। জি25 প্রাথমিকত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিকত রাজকাহন দেখছেন। শাহাদাত হোসেন সেলিম, অস্থির পরিবেশের কথা আপনি বলছিলেন, সময় সংগঠিত করতেই হবে, কোনো উপায় নাই। আমরা বলেছি যে ডিসেম্বরের 1 দিন দেরিও করা যাবে না, এবং ডিসেম্বরের পরে যদি নির্বাচন নিতে যায় তাহলে আমরা যে বিস্ফোরণটা ঘটাবো সেই বিস্ফোরণ মানে আপনার মোকাবিলা করার কোনো ক্ষমতা নেই। কিন্তু ওনারা যদি বাড়তে থাকে, যারা চেষ্টা করছেন তাদের চেষ্টা যদি কোনো বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ, কিন্তু আমরা অস্থিতিশীলতা আশঙ্কা করছি একটা জায়গায় ওই কিংস পার্টি নিয়ে, বুঝছেন না, কিংস পার্টিটা গঠন করে রাজনীতি করার জন্য যদি তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় বা কিংস পার্টিদেরকে স্বতন্ত্র মানে সন্ত্রাসীদেরকে জায়গা দেওয়া হয় এবং সরকারের সুবিধাভোগীকে জায়গা দেওয়া হয়, তাইলে তো সমস্যা। কারণ আমরা কিন্তু শহীদদের রক্তের দাগ না শুকানোর আগে আমরা দেখলাম
দেখলাম যে পতিত স্বৈরাচারের সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে বলছে যে আমরা একটা নতুন রাজনৈতিক দল করব, নতুন রাজনৈতিক দল আপনাদেরকে যোগদান করতে হবে। আমরা ওই দিন তাদের যে ছাত্রদের রাজনৈতিক দলটা গঠন করছে, আমি রাজনৈতিক দল গঠন করার মোটেই বিপক্ষে নয়, কিন্তু আমার একটা কথা হলো যে আপনারা যদি আন্দোলনের সময় যদি বলতেন, মনে করতেন যে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন, তাহলে আপনার উপদেষ্টা মণ্ডলীতে যাওয়ার কোনো দরকার ছিল না, আপনার রাজনৈতিক দলের পক্ষে মন্তব্য রাখতেন। এখন একজন পদত্যাগ করেছেন, অন্যরা রয়ে গেছেন, পুরো মানেই আপনার সরকারকেই আপনার একটা প্রশ্নের সম্মুখীন করে ফেলেছেন। ডক্টর ইউনূস সাহেবকে আর নিরপেক্ষ সরকার হিসেবে মূল্যায়িত করার অথবা ট্রিট করার আমাদের আর কোনো কারণ নাই। আমরা যে উদ্বোধনী অনুষ্ঠানে গেলাম, সেখানে যাওয়ার পরে এমন এমন ব্যক্তিকে দেখলাম যারা 18 সালে ভাগাভাগি নির্বাচনে এমপি হয়েছেন, যার জেলে যাওয়ার কথা ছিল মেজর মন্নান, তাকে দেখলাম যে সেখানে দেখে হতচকিত হয়ে গেছি। যাওয়ার তো কোনো কোন কি কাটিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনার ধরেন যারা মানে কওমি জননী আখ্যায়িত করে শেখ হাসিনা পদলেহন করছে, তাদেরকেও দেখলাম। তারপর যারা আপনার 24 নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদেরকেও দেখলাম। তো তার মধ্যে একটা জগা খিচুড়ি করে একটা কিংস পার্টি করা, আপনি ইতিমধ্যে দেখছেন যে ফিরোজপুর থেকে ভালোবাসার কমতি নাই। কিন্তু ওই কিংস পার্টি গঠন করার জন্য যদি নির্বাচনকে বিলম্বিত করে, স্থানীয় সরকার নির্বাচন করে, আপনি দেখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পরিবর্তন করে, তার মানে এখন তিনি প্রাইভেট সিটিজেনশিপের রাজনীতি করবেন, কার বাধা দেওয়ার কি আছে সেই প্রশ্নও তিনি তুলেছেন। সবচেয়ে বেশি সমালোচনা তো আসলে বিএনপি করেছে এই বিষয়টি নিয়ে। তাহলে আসলে আপনাদের কি এখন আর বাধা দেবার কিছু রইল না? স্বাগত জানিয়েছি, আমাদের নেতা তারেক রহমানও স্বাগত জানিয়েছে। ওখানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের প্রতিনিধি রুহুল কবির রিজভী এবং শহীদুদ্দিন চৌধুরী এনি শারীরিকভাবে উপস্থিত ছিলেন তাদেরকে স্বাগত জানানোর জন্য। এবং আমরা তো যেটা মনে করি যে আমাদের ভুলগুলো তারা ধরিয়ে দেবে, তারা অন্যদের ভুলগুলো একই সঙ্গে ধরিয়ে দেবে। কিন্তু ওই যে আপনি বললেন না, অস্থির, স্থির, স্বস্তির, তিনটি শব্দ আছে খুব কাছাকাছি। এখন অস্থির, তারপরে হলো স্থির, তারপরে হলো স্বস্তির, তিনটা ধাপ কিন্তু তিনটা। এখন যদি অস্থির সময় থাকে তাহলে এটা একটা সময় এসে স্থির হবে, স্থির হওয়ার পরে এটা স্বস্তির হবে, যে মানুষ এখন প্রশান্ত আছে। সেরকম কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না। কারণ এই সমস্ত দেখে এইগুলোকে যদি আপনি লিঙ্ক করেন তাহলে দেখবেন যে 2006-07 সনে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটা অস্বাভাবিক সরকার এসে উপস্থিত হলো, তখন কিন্তু অনেকে একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, নতুন রাজনৈতিক দল। সেখানে আজকের যিনি প্রধান উপদেষ্টা, ওনার সম্পর্কেও কথাবার্তা ছিল। পরবর্তীতে উনি সেখান থেকে সরে গেলেন যে না, আমি এটার মধ্যে নেই। ফেরদৌস আহমেদ কুরেশি এবং অন্যান্যরা সেখানে ছিলেন। তো সেই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করার ইচ্ছা কারো থাকে, আমার মনে হয় এই দেশের অসমাপ্ত যে অভ্যুত্থান বা কিছু, এটা হয়তো পর্যায়ক্রমে চলতে থাকবে। কারণ আমরা তো এর বহু উদাহরণ পৃথিবীতে দেখেছি। আপনি এখনও সারা পৃথিবীর মানুষ জানে যে সবচেয়ে পিরামিডের দেশ হলো মিশর, কিন্তু মিশরের চেয়ে অনেক বেশি পিরামিড হলো সুদান। ইতিহাসের পক্ষপাতিত্বের কারণে সুদানের কথা কেউ বলে না। আপনার তাজমহলের সৌন্দর্যের কথা, তাজমহলের আপনার পর্যটন ভ্যালুর কথা সবাই বলে, শাহজাহান মমতাজের প্রেমের কথা কেউ বলে, কিন্তু শাহজাহানের 6টা করেছে, তারপরে জোর করে বিয়ে করেছে। মমতাজ তার 14তম সন্তান প্রসব করার সময় মারা গেছে, তারপরে শাহজাহান আবার মমতাজের বউকে জোর করে এনে বিয়ে করেছে। এই ইতিহাসটা কেউ বলে না, সবাই সে তাজমহলের সৌন্দর্যের কথা বলে। সুতরাং অন্তর্নিহিত বিষয়টা কি, সেটা সফলতার মাধ্যমে দেখা যায়। পক্ষপাতিত্ব আমরা বলবো না, কারণ তাদের তো রাজনীতি করার অধিকার আছে এবং আমরা স্বাগত জানাই। তারা মানুষের কাছে যাক, তাদের দাবি দেওয়া, তাদের কর্মসূচি পেশ করুক। মানুষ সমর্থন করলে, আমাদের চেয়ে যদি বেশিও করে, আমরা তাতে খুশি হব যে তারুণ্যের শক্তির একটা উত্থান হয়েছে। কিন্তু সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতার কোনো প্রমাণ থাকা উচিত না। এই যে 7 মাসে যেটা দেখতে পাচ্ছি, তাতে এখনো কবে দেখা যাবে আমি কোনো আলামত দেখতে পাচ্ছি না। কারণ ইউনাইটেডলি, কারণ উনি এই সাক্ষাৎকারেও বলেছেন যে আমরা নানা জায়গা থেকে এসেছি, সুতরাং ইউনাইটেড কোনো এফোর্ট নাই এবং এগুলো করার জন্য যা যা দরকার অন্ততপক্ষে আমরা মনে করি ব্যবস্থা বদলের ধারা, সেইটার মধ্যে ওনারা নাই। সুতরাং দ্রুত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। বরঞ্চ এই সংকট দূর করতে গেলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নির্বাচনের বিষয়টা যদি দেরি করে, তাহলে নতুন নতুন সংকট সামনে আসবে। সেই সংকট শুধু নির্বাচন হয়ে গেলেই সমস্যার সংকট